হাওড়া থেকে রাত ৯:১৫ ক্রিয়াযোগা এক্সপ্রেসে চড়ে আমরা রওনা দিয়েছিলাম রাঁচির উদ্দেশ্যে। ভোর ৬টায় গিয়ে আমরা পৌঁছে গেলাম। মাত্র ৩ দিনের ট্যুর ছিল আমাদের। তো আমরা গিয়ে খুবই খুশি হয়েছি, কারণ এত ঝর্ণা, নদী, পাহাড়, জঙ্গল, এত নিরালা নির্জন ভীষণ ভালো লেগেছে। তো আমরা গুগল সার্চ করে একটা হোটেল দেখে গেছিলাম, ফ্যাব হোটেলের পলাশ রেসিডেন্সি। তো বেশ ভালো লাগলো হোটেলটা। তো আমরা ওখানে থেকে গেলাম। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সেদিনের লোকাল সাইট সিইং করার জন্য বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা গেলাম হচ্ছে জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তা খুব একটা দূরে নয়, তো আমরা ওই জন্য অটোয়েই গেলাম। একদমই পুরীর জগন্নাথ মন্দিরের মন্দিরের উপরে ওরকমই ধ্বজা উঠছে, গায়ের চিত্রগুলো অনেকটা ওরকমই। তা ভিতরে ঢুকে আমরা দেখলাম যাগযজ্ঞ চলছে, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভালোই লাগছিল। তারপর একটু উপরে গিয়ে যা দেখলাম, মানে মন ভরে গেল। উপর থেকে একেবারে চারিদিকে জঙ্গল, পাহাড় সব দেখা যাচ্ছে, খুব ভালো লেগেছে। যদিও ঠাকুরের ছবি এখানে তুলতে দেয় না, এই যে বিষ্ণুমূর্তির ছবি তুলতে দেয়, কিন্তু জগন্নাথের ছবি তুলতে দেয় না। এখানেও বিমলার ঘর, শিবের ঘর সবই আছে। তো ওপরে আমাদের মন্দির দেখে তো ভালো লেগেছে, আর এই দূরে এই যে এগুলো দেখতে এত ভালো লাগছিল। এখানে রাজভবন ওদের নতুন তৈরি হচ্ছে, তারপরে স্টেডিয়াম বললেই তো মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ে গেল। ওখান থেকে গেলাম দুর্গা ড্যাম। যদিও এই ড্যামে মানে বোটিং ছাড়া আর কিছু নেই, তো আমরা একটু দাঁড়িয়েই ওখান থেকে চলে গেলাম পাহাড়িয়া মন্দির। পাহাড়িয়া মন্দিরটি ভীষণ সুন্দর, একটা ২১০০ ফিট ছোট পাহাড়ের ওপরে মন্দিরটি অবস্থিত। ঢুকেই ডান পাশে মা কালীর মন্দির আর বাম পাশে শিবলিঙ্গ, কিন্তু মূল শিবলিঙ্গটি একদম ওপরে, মানে ৪৫০টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। উঠলে ওখানে দেখা যায়, কিন্তু এত সুন্দর যে ওপরে ওঠার পর মন ভরে যায়। এই মন্দিরের না একটা ইতিহাস আছে। এই পাহাড়টাকে বলা হতো হ্যাংম্যান হিল বা ফাঁসি টংরি, মানে ইংরেজ আমলে বিপ্লবীদের এই উপরে এনে ফাঁসি দেওয়া হতো। পরবর্তীতে সেই জায়গাটাকে মন্দির গড়ে তোলা হয়। এই দেখুন সেই শিবলিঙ্গ, ভীষণ সুন্দর, দারুণ রূপোর সাপ, তার সঙ্গে ভীষণ সুন্দর আর পরিষ্কার একদম। আর এই ওপর থেকে দেখবেন রাঁচি লেক, রাঁচি শহরটা দেখা যায়, ভালো লাগে বেশ দেখতে। আর এখানে না ওই জন্যই না অনেক পতাকা ওড়ে, মানে এটা একটা দেশাত্মবোধের সঙ্গে জড়িতই জায়গা। তো আমাদের এখানে বেশ কিছুক্ষণ বসে থেকে ভালোই লাগলো। তারপর ওখান থেকে আমরা গেলাম হচ্ছে রক গার্ডেন হচ্ছে ছোট্ট একটা টিলাকে কেটে কেটে বেশ সুন্দর করে একটা গার্ডেন তৈরি করা হয়েছে। কিছু আর্টিফিশিয়াল ঝুলন্ত ব্রিজ এগুলো বানানো হয়েছে, যদি এগুলোও বেশ প্রাচীন, দেখেই মনে বোঝা যাচ্ছিল। আর পাশেই আছে কাঁকে ড্যাম। তো কাঁকে ড্যামে বোটিং করা হয়, আর মানে ওপর থেকে কাঁকে ড্যামটা দেখতেও খুব ভালো লাগে। যদি আমাদের সময় ছিল না বোটিং করার, তো এখান থেকে আমরা লাঞ্চ সারতে গেছিলাম গোকুলস বলে একটা রেস্টুরেন্টে, নিরামিষ রেস্টুরেন্ট। এখানে না মহেন্দ্র সিং ধোনি খায় এসে, তো ওই জন্যে ওরা আবার ছবি লাগিয়ে রেখেছে। কিন্তু খাওয়া দাওয়া খুব উৎকৃষ্ট মানের, ভীষণ ভালো লেগেছে খেয়ে। আপনারা ওখানে গেলে অবশ্যই একবার গোকুলসে খাবেন। তারপরে গেলাম হচ্ছে আমরা কবিগুরুর স্মৃতিবিজড়িত টেগর হিলে। যদিও টেগর হিলে গিয়ে কিছুটা হতাশই হয়েছি, কারণ ভিতরে কিছুই দেখতে দেয় না, বাড়ির বাইরে থেকেই যা দেখার। কবিগুরুর দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি বানিয়েছিলেন তার শেষ জীবনে, এবং শেষ ১৫ বছর নাকি তিনি এখানেই ছিলেন, এবং কবিও মাঝে মাঝে আসতেন। কবি এখানে এসেও কিছু লেখা তার সৃষ্টি করেছেন। তো কিছুক্ষণ আমরা ওখানে বাইরেই বসলাম, বসে সেদিনকার মতো আমাদের বেড়ানো শেষ হলো, কারণ আমাদের পরের দিন আবার ফলসগুলো দেখার জন্য বেরোতে হবে, তো একটু রেস্টেরও দরকার ছিল। আমরা আর কিছু ঘুরিনি, ওখান থেকে সোজা হোটেল, রাত্রিবাস করে ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম দশম ফলসের উদ্দেশ্যে। দশম ফলস 10টি ধারায় পতিত হয় কাঞ্চি নদী, যেটা যাওয়ার রাস্তাটাও ভীষণ সুন্দর। আমাদের হোটেল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, বেশ অনেক 1 ঘন্টার ওপরেই টাইম লেগেছিল। এই কাঞ্চি নদীর ওপরেই জলপ্রপাত অসাধারণ। আপনি কিছুটা ওপর থেকেও দেখতে পারেন যদি নামতে কষ্ট হয়, কারণ 200 পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। আর এই জলপ্রপাতটার না খুব কাছে যাওয়া যায়, অন্যগুলো আরও বিপজ্জনক। তো আমরা এখানে কিছুক্ষণ
থেকে ফটো তুলে এখান থেকেও আবার 50 কিলোমিটার দূরে গেলাম হচ্ছে জোনা ফলস। জোনা ফলসে ওপরে আগে নদীটা দেখে নিলাম, এই যে বয়ে আসছে রাঢ় নদী, ওটা দেখে নিলাম, নিয়ে তারপরে নামতে লাগলাম। মানে পরে শুনলাম এটারও সিঁড়ি পায় 700-র কাছে। তো আমাদের তো নামার সময় বুঝতে পারিনি, নেমে গেছি। এই যে জোনা ফল রিসর্ট, ওটা না খুব সুন্দর জঙ্গলের মধ্যে। তো আমার তো থাকার ইচ্ছা ছিল, কিন্তু সবার তো সেই মতের মিল হয়নি, যত জঙ্গলের মধ্যে আবার বিপদ হবে, ওই জন্য যাওয়া হয়নি। এই যে জোনা ফলস, তবে জোনা ফলস একটু বিপজ্জনক, তাই ওপর থেকেই দেখতে দেয়, এবং বেশি বর্ষায় নাকি একটাতে নামতেও দেয় না। আর ফলসগুলো না সবই 8টা থেকে এই মানে গরমকালে 6টা আর শীতকালে 5টা এই পর্যন্তই খোলা থাকে। তো এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে সীতা ফলস, একদমই কাছে। সীতা ফলসেও প্রায় ওই 300 মতো সিঁড়ি ভেঙে নামতে হয়। না, আমি এগুলো মুখে বলছি না, ওখানে ফলসগুলোর ঢোকার মুখেই লেখা আছে। তো আমরা যদিও প্রথমে দেখিনি বলেই মানে ভালো লেগেছে, নাহলে হয়তো ভয়েই নামতাম না। সীতা ফলসও কিছুটা ওপর থেকে দেখা যায়, মানে না পারলে নামতে ওপর থেকেও দেখা যাবে। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়ে রওনা দিলাম হুড্রু ফলসের উদ্দেশ্যে, যেটা সব থেকে বড়। না, ওইগুলোরও প্রায় উচ্চতা প্রত্যেকটারই 140-41 ফুট। হুড্রু ফলস সুবর্ণরেখা নদীর উপর, যা প্রায় 322 ফুট উপর থেকে ঝরে পড়ছে। মানে এটার জলটা আবার বেশি থাকে ড্যামে যখন জল ছাড়ে তখন। তো আমাদের সৌভাগ্য যে আমরা সেটা দেখতে পেয়েছি। এত সুন্দর, ধোঁয়ার মতো 700 সিঁড়ি ভেঙে নিচে নামা আমাদের সার্থক হয়ে গেছে। তবে বেশ ভয়ও লাগছিল, মনে হচ্ছিল যেন মানে ভাসিয়ে নিয়ে চলে যাবে। অনেকে খুব ধারে গিয়ে ফটো তুলছিল, আমার তো একটু ভয়ই লাগছিল। আসার সময় তো এনাদের সঙ্গেও দেখা হলো, এনারা আবার চারিপাশেই রয়েছে। আর হুড্রু ফলসের যাওয়ার রাস্তাটা একটু বিপজ্জনক, মানে অতটা সিঁড়ি করা নেই, পাথর পাথর কেটে কেটে বসানো প্রায়। তো এখান থেকে আবার একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা গেলাম হচ্ছে গীতালসুদ ড্যাম, যেখানে সুবর্ণরেখা নদীর উপর বাঁধ দেওয়া হয়েছে। তো আসার পথে ওটা পড়াতে আমাদের ড্রাইভার সাহেব নিয়ে গেলেন, ভালোই লাগলো। সুবর্ণরেখা নদী এই এত সুন্দরভাবে সৃষ্টি করেছে সব। এটি হচ্ছে নেতারহাট, পরবর্তী পর্বে দেখা। আর আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে শেষ ভাগটাও আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন।